আচ্ছা, দেখো, তারপরে আমি একটু ব্রিফলি ডিসক্রাইব করে যাই। সেটা হচ্ছে তোমার রিভার ট্রান্সপোর্টেশন প্রসেসটা হচ্ছে এই যে তোমার বিভিন্ন ধরনের পার্টিকেল গুলো রিভার যে ট্রান্সপোর্ট করে তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমরা বলছি হচ্ছে তোমার রিভার ট্রান্সপোর্টেশন একটা প্রসেস। এখন এই প্রসেসের মাধ্যমে কি হয়, এই প্রসেসের মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টর গুলো কাজ করে থাকে রিভার ট্রান্সপোর্ট হওয়ার জন্য। তোমার হচ্ছে এই যে বিভিন্ন ধরনের রিভারের যে ম্যাটেরিয়াল ক্যারি করে, সেই টোটাল ম্যাটেরিয়ালটা একটা লোড আছে, বা টোটাল ম্যাটেরিয়ালটাকেই আমরা বলছি লোড। সেটা কতটুকু পরিমাণে আছে তার উপর ডিপেন্ড করে ট্রান্সপোর্টেশন পাওয়ারটা নির্ভর করে। তারপর কতটুকু ভেলোসিটি আছে, তারপর কি সাইজ, এগুলোর উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে ট্রান্সপোর্টেশন পাওয়ারটা এখানে ভ্যারি করছে। আর তার সাথে হচ্ছে দেখো এখানে বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট ডেফিনেশন আছে, যে লোড কি, ক্যাপাসিটি কি, তারপর হচ্ছে কম্পিটেন্স কি। এগুলো যদি মনে না থাকে আমি একটু ব্রিফলি বলে যাই। লোড হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একটা রিভার যতখানি ম্যাটেরিয়াল ক্যারি করতে পারে, বা একটা নির্দিষ্ট সময় একটা রিভারের মধ্যে কতখানি ম্যাটেরিয়াল আছে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার লোড। আর ক্যাপাসিটি কি, ক্যাপাসিটি হচ্ছে একটা গিভেন সেট অফ কন্ডিশনে রিভার কতটুকু ম্যাটেরিয়াল তোমার ক্যারি করার ক্ষমতা রাখে বা ক্যাপাবল, সেটাকে আমরা বলছি হচ্ছে কি ক্যাপাসিটি। আর কম্পিটেন্সটা কি, কম্পিটেন্স হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল রিভার ক্যারি করতে পারে, তার মধ্যে সবচাইতে বড় সাইজের যে পার্টিকেলটা সে ক্যারি করতে পারবে, সেটাকেই বলা হচ্ছে হচ্ছে তোমার কি কম্পিটেন্স। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে লোডের কথা বললাম, যে কতটুকু ম্যাটেরিয়াল ওই একটা নির্দিষ্ট সময় একটা রিভারের মধ্যে থাকে। তো সেই ম্যাটেরিয়াল গুলোকে আমরা টোটালটাকে বলছি হচ্ছে কি লোড। এখন লোড হচ্ছে বিভিন্ন ফর্মে থাকতে পারে। কিভাবে থাকতে পারে, তোমার সলিউশন আকারে থাকতে পারে, মানে আয়ন ফর্মে থাকতে পারে। তারপরে হচ্ছে কি আকারে থাকতে পারে, সাসপেন্ডেড আকারে থাকতে পারে। আবার কি আকারে থাকতে পারে, সাসপেন্ডেড মানে ভাসমান অবস্থায় এই লোড গুলো তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হতে পারে। অথবা লোড গুলো তোমার এই যে রিভারের যে বেডের কথা বলি, এই বেডেও তোমার কি থাকতে পারে, এই লোড গুলো থাকতে পারে, সেটাকে আমরা বলছি হচ্ছে তোমার কি বেড লোড। তাহলে রিভার বেড যে লোড গুলো, সেগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ডিসলভ লোড, একটা হচ্ছে সাসপেন্ডেড লোড, আর একটা হচ্ছে তোমার কি বেড লোড। এরপর বেড লোডের একটা মুভমেন্টের ব্যাপার স্যাপার থাকে, যে বেড লোড কিভাবে মুভ করে, দুই ভাবে মুভ করে। ডিটেল আমি বলছি না, আমি জাস্ট তোমাদেরকে ব্রিফলি ডিসক্রাইব করছি। বেড লোডটা কিরকম, বেড লোডটা হচ্ছে জাম্প করে করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় সল্টেশন পদ্ধতিতে। আবার আরেকটা কি হয়, রোলিং করে করে, মানে গড়ায় গড়ায় বেড বরাবর, রিভারের তলদেশ বরাবর তারা কি করে, রোলিং অথবা স্লাইড করে তোমার আস্তে আস্তে সামনের দিকে প্রপাগেট করে। এই ধরনের লোডকে আমরা কি বলছি, এই ধরনের লোডকে আমরা বলছি হচ্ছে রোলিং অথবা স্লাইডিং পদ্ধতি। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি হচ্ছে রিভার ট্রান্সপোর্টেশন যে প্রসেস সেটা। এখন আসো আমরা একটু কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি বলছে, সেটা হচ্ছে একটা রিভারের মধ্যে কিছু পরিমাণ ম্যাটেরিয়াল কি করছে, এন্টার করছে। আবার রিভার কি করছে, সেই ধরনের ম্যাটেরিয়ালকে আবার ক্যারি করে নিয়ে যাচ্ছে, তাই না? এখন এটা কি সম্ভব হয় কখনো যে যতটুকু ম্যাটেরিয়াল এন্টার করছে আর যতটুকু ম্যাটেরিয়াল তোমার হচ্ছে ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে সবটুকু সমান হয়? মানে যতটুকু আসছে আর যতটুকু বের হয়ে যাচ্ছে, দুটার অ্যামাউন্ট কি সেম হওয়ার পসিবিলিটি থাকে রিয়েল লাইফে? না ম্যাম। না। কিন্তু একটু, আচ্ছা, যতটুকু তোমার হচ্ছে ম্যাটেরিয়াল আসলো এবং যতটুকু ম্যাটেরিয়াল চলে গেল, এই দুইটার অ্যামাউন্টের যদি সমান হয়, তখন সেই কন্ডিশনকে আমরা বলছি হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। আর যেই সকল স্ট্রিম তোমার এই ইকুইলিব্রিয়াম কন্ডিশন শো করছে, সেই সকল স্ট্রিমকে আমরা বলছি হচ্ছে তোমার কি গ্রেডেড স্ট্রিম। তাহলে এখানে কি বলছে, এই যে ম্যাকিন একজন জিওমরফোলজিস্ট, উনি কি বলেছে একটু দেখি। উনি বলেছে হচ্ছে এই গ্রেডেড স্ট্রিমস ওয়ান
which the slope is delicately adjusted over a period of years to provide, along with the available discharge and prevailing channel characteristics, just the velocity required for the transportation of the load supplied to it by the drainage basin. এর মানে উনি হচ্ছে সেই ধরনের স্ট্রিমকেই হচ্ছে গ্রেডেড স্ট্রিম বলেছে, যেখানে ওই কন্ডিশন অবশ্যই ফুলফিল করতে হবে যে যতটুকু লোড ক্যারি করে আসছে এবং যতটুকু লোড ট্রান্সপোর্ট হচ্ছে দুইটা লোডের পরিমাণ সমান হবে, কিন্তু সেখানে কিছু শর্ত উনি বলেছে, সেটা হচ্ছে তোমার যে ডিসচার্জের যে রেট সেটার একটা অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার চ্যানেলের কিছু ক্যারেক্টারিস্টিক্স এরও এখানে চেঞ্জ আসতে হবে। যে এরপরে ওই যে চ্যানেলের যে ওয়াটারের ভেলোসিটি সেটারও তোমার একটা মিনিমাম লেভেল বা একটা রিকোয়ার্ড লেভেলে থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আবার স্লোপ, যে তোমার একটা জায়গার যে স্লোপের যে কন্ডিশনটা আমরা কথা বলছি সেই স্লোপটাও কি হতে হবে, স্লোপটা অ্যাডজাস্টেড হতে হবে, তাহলেই সে বলছে সেই ধরনের তোমার স্ট্রিমটাকে ইকুইলিব্রিয়াম স্ট্রিম হিসেবে সে আখ্যায়িত করেছে। আচ্ছা, এখন আসো এই ইকুইলিব্রিয়াম কন্ডিশন বা এই গ্রেডেড স্ট্রিম হওয়ার জন্য তোমার কি কি কন্ডিশন ফুলফিল করতে হয় সেগুলো আমরা একটু দেখে নিই। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে প্রথমে স্ট্রিম ডিসচার্জ। এখন এই যে ডিসচার্জের রেট কিরকম হতে হবে, তোমার এই এন্টার হওয়ার বা ইনপুটের যে ডিসচার্জ, ম্যাটেরিয়াল ইনপুটের একটা ডিসচার্জ রেট আছে, হ্যাঁ, ম্যাটেরিয়াল ইনপুট হওয়ার একটা কিউ বা ডিসচার্জ রেট আছে, অ্যাজ ওয়েল অ্যাজ সে আউটপুট হওয়ার মানে চলে যাওয়ারও তার একটা ডিসচার্জের রেট থাকবে। তো দুইটাই যখন সমান হবে মানে কিউ ইনপুট ইকুয়ালস টু যখন কিউ আউটপুট হবে, তখনই অ্যাকচুয়ালি তোমার এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা ফিল আপ হবে। আর ডিসচার্জের যে রিলেশনশিপ সেটা কি, সেটা হচ্ছে এরিয়া ইনটু ভেলোসিটি। এখানে ভেলোসিটিটাও কি হতে হবে, যেই স্রোতে রিভারের ম্যাটেরিয়াল ক্যারি করে আসছিল আর যেই স্রোতে তোমার যেই ভেলোসিটিতে তোমার ক্যারি করে চলে যাবে, দুইটাই কি হতে হবে, ভেলোসিটি মোটামুটি সমান হতে হবে, তাহলেই তো তোমার কি হবে, একই ধরনের ম্যাটেরিয়াল তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি ক্যারি হবে। এটা গেল হচ্ছে তোমার স্ট্রিম ডিসচার্জের কথা। এই কারণে তোমার কি হতে পারে, একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন ক্রিয়েট হতে পারে একটা স্ট্রিমে। তারপরে সেডিমেন্টের ডিসচার্জ আর সেডিমেন্টের হচ্ছে তোমার সাইজ, তার উপরে ডিপেন্ড করে তোমার সেডিমেন্টের এই যে গ্রেডেড যে কন্ডিশন, গ্রেডেড স্ট্রিম বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন সেটা তৈরি হতে পারে। কিভাবে কেউ আমাকে একটু বলতে পারবা যে সেডিমেন্টের ডিসচার্জ বলতে কি বুঝিয়েছে, অথবা সাইজ অফ দ্য সেডিমেন্ট, এই দুই দুই ধরনের কি শর্ত ফুলফিল করলে তোমার এই ইকুইলিব্রিয়াম কন্ডিশন ক্রিয়েট হবে? কেউ বলতে পারবে? সাইজের উপর ডিপেন্ড করে কিভাবে তোমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন আসবে? মানে কেউ একটু আইডিয়া করে বলতে পারো, এক্স্যাক্টলি বলতে হবে না, আইডিয়া করে বলতে পারো। ম্যাম, যতটুকু সাইজের পার্টিকেল ইনপুট হবে অতটুকু সাইজের পার্টিকেল আউটপুট হবে এরকম। হতে হবে, এক্স্যাক্টলি, হ্যাঁ, এই তো সুন্দর বলেছে। কারণ কি, কারণ মাঝখানে কোনো পার্টিকেল গুলো কি হওয়া যাবে না, পার্টিকেল অনেক সময় অ্যাকুমুলেটেড হয় না, যে সব পার্টিকেল গুলো একসাথে জোড়া লেগে 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 একটা বড় পার্টিকেলে পরিণত হয়, এটাকে আমরা কি বলি, অ্যাকুমুলেশন। অথবা কি হওয়া যাবে না, তোমার সেই জিনিসটা একদম ছোট ছোট কণায়ও ভাগ হওয়া যাবে না, তাহলে অনেক সময় দেখা যাবে যে সেই পার্টিকেল গুলো তোমার কি হচ্ছে না, ট্রান্সপোর্ট হচ্ছে না, অথবা সেটেল করে গেছে, অথবা ডিজলভ অবস্থায় সে হচ্ছে চলে গিয়েছে, মানে যে কোনো
ক্রাইটেরিয়াতে কি হতে হবে, মানে পার্টিকেলের যে সাইজ গুলো সেটা ইউনিফর্মিটি মেনটেন করতে হবে, যতটুকু যেই সাইজের পার্টিকেল তোমার ঢুকছে আর যেই সাইজের পার্টিকেল বের হচ্ছে তাদের মধ্যে অবশ্যই কি থাকতে হবে, তোমার ইউনিফর্ম থাকতে হবে জিনিসটা। আচ্ছা, এরপরে আসো স্লোপের একটা কথা বলি। স্লোপ হচ্ছে যদি অনেক বেশি স্টিপ স্লোপ হয় তাহলে কি কিসের সম্ভাবনা থাকে বলো তো? এই যে তোমার হচ্ছে রিভারের যে বেড সেখানে অনেক স্টিপ, মানে স্লোপটা খুবই স্টিপ, তাহলে কি অবস্থা বা কি ধরনের কি ঘটনা ঘটতে পারে বলেন তো? ওয়াটার ফ্লো হবে না ম্যাম। ওয়াটার ফ্লো হবে, বাট সেখানে হচ্ছে কি হতে পারে, যতটুকু পার্টিকেল তোমার ড্রেন আউট হওয়ার কথা ততটুকু না হয় তার থেকে বেশি হওয়ারই সম্ভাবনা, কারণ ইরেশনের কারণে বেশি হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো দেখা যাবে আবার অনেক মাইল্ড স্লোপ হলে কি হবে, মাইল্ড স্লোপ মানে একদম ফ্ল্যাট স্লোপ হলে কি হবে, পার্টিকেল গুলো ট্রান্সপোর্টই হবে না, সে কি করতে যাবে, সে ওই জায়গায় স্থির অবস্থায় থাকতে যাবে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, যদি এটাই হয় তাহলে কি হবে, আমাদের এই ইকুইলিব্রিয়াম কন্ডিশন তো তখন ক্রিয়েট হচ্ছে না। আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন ক্রিয়েট হওয়ার জন্য অবশ্যই স্লোপটা হয় বেশি স্টিপ হওয়া যাবে না, বেশি আবার মাইল্ডও হওয়া যাবে না, কি হতে হবে মোটামুটি একটা কন্ডিশনে থাকতে হবে যেখানে দেখা যাবে যে যেই অ্যামাউন্টের ম্যাটেরিয়ালটা এন্টার করেছে ঠিক সেই অ্যামাউন্টের ম্যাটেরিয়ালটাই আস্তে আস্তে তোমার পাস হতে পারে, এরকম একটা স্লোপ সেখানে কি করতে হবে, মেনটেন করতে হবে। এরপরে চ্যানেলের শেপটাকে আমরা কিভাবে ডিসক্রাইব করতে পারি, চ্যানেলের হচ্ছে তোমার উইথ টু ডেপথের যে রেশিও আছে, সেই উইথ টু ডেপথের যে রেশিও সেটাকে দ্বারা আমরা চ্যানেলের শেপটাকে কি করতে পারি, ডিসক্রাইব করতে পারি। এখন এই যে চ্যানেলের শেপকে আমরা এভাবে ডিসক্রাইব করছি, তো চ্যানেলের শেপ তোমার বিভিন্ন ধরনের হতে পারে, তোমরা অলরেডি জানো হয়তোবা যে তোমার এরকম ত্রিভুজ আকৃতির চ্যানেল হতে পারে, তারপর এরকম ওপেন চ্যানেল হতে পারে, মানে উপরে কোনো তোমার কোনো তোমার কোনো পোর্শন নাই, তারপর এরকম ক্লোজ চ্যানেল হতে পারে, তো রেক্ট্যাঙ্গুলার চ্যানেল হতে পারে, সো বিভিন্ন ধরনের চ্যানেলই হতে পারে। কিন্তু দেখা যায় তোমার চ্যানেলের হচ্ছে ব্যাংক ইরোডেবিলিটি, মানে তোমার ব্যাংকের ক্ষয়ে যাওয়ার যে প্রশ্নটা সেটা তোমার এই যে এরকম ত্রিভুজ আকৃতির যে চ্যানেলগুলো দেখতে পাই এই চ্যানেলগুলোতে সবচাইতে বেশি পরিমাণে থেকে থাকে। সো এই জন্য আমরা কি করি, এই জন্য এই টাইপের শেপের যে চ্যানেলগুলো থাকে সেই চ্যানেলগুলোকে আমরা অতটা স্ট্যান্ডার্ড না ধরে আমরা যে রেক্ট্যাঙ্গুলার শেপের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে আমরা মোটামুটি কি করতে পারি, তোমার স্ট্যান্ডার্ড ধরে দেন হচ্ছে আমরা ধরে নেই যে এই টাইপের চ্যানেলে তোমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন হওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি থাকে। এই কটা ফ্যাক্টরের উপর মোটামুটি তোমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন হওয়া বা না হওয়া ডিপেন্ড করে স্ট্রিমের। এরপরে আসো আমরা লংগিটিউডিনাল প্রোফাইল অফ স্ট্রিমটা একটু দেখি। লংগিটিউডিনাল প্রোফাইল স্ট্রিমটা কি, সেটা হচ্ছে দেখো তোমার হাইট, প্রথমে আমরা একটা স্ট্রিমের মধ্যে যখন ওয়াটার ফ্লো করে তখন উপরে মানে একদম শুরুতে, স্ট্রিমের একদম শুরুতে ওয়াটারের হাইট বেশি থাকে না, এটা জি কি ম্যাম। জানো? তারপরে আস্তে 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 ওয়াটারের হাইট কমতে কমতে তোমার একটা টাইমে কি করে, এই রিভারটা কোথায় মিলিত হয়, সি ওয়াটারের সাথে মিলিত হয়, তাই না? তো এই যে তোমার ওয়াটারের হাইটের সাথে একটা ডিস্টেন্সের একটা সম্পর্ক আছে ওয়াটার ফ্লো হওয়ার, সেটাকে আমরা কি করি, সেটাকে আমরা এই যে গ্রাফিক্যাল বা এভাবে ফিগারের মাধ্যমে আমরা কি করতে পারি, প্রেজেন্ট করতে পারি, যে ওয়াটারের হাইট আস্তে আস্তে ডিস্টেন্স যত বাড়ছে আস্তে আস্তে হাইটটাও তোমার কি হয়ে যাচ্ছে, হাইটটাও কমে আসছে। তো এই যে যে গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশনটা এটাকেই আমরা বলছি হচ্ছে কি, তোমার লংগিটিউডিনাল প্রোফাইল অফ এ স্ট্রিম, মানে স্ট্রিমের একটা লংগিটিউডিনাল প্রোফাইলটাকে আমরা এটাকে বলছি যে তোমার আস্তে আস্তে যত ডিস্টেন্স বাড়ছে তোমার ওয়াটারের যে হাইটটা সেটাও আস্তে আস্তে কি হয়ে আসতেছে, বেড়ে যাচ্ছে। তো এই তোমার লং সেকশন বরাবর, এবং এটা কোন বরাবর হচ্ছে, এটা কি স্ট্রিমের লেন্থ বরাবর হচ্ছে নাকি হাইট তোমার উইথ বরাবর হচ্ছে বলো তো?
লেন্থ বরাবর। লেন্থ বরাবর, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি হচ্ছে লঙ্গিটিউডিনাল প্রোফাইলিং। এখন এটা ছাড়াও তোমার আরেক ধরনের প্রোফাইলও তোমার স্ট্রিমের হয়ে থাকে, সেটা হচ্ছে ট্রান্সভার্স প্রোফাইল। আমরা আগামী দিন ট্রান্সভার্স প্রোফাইলটা পড়বো। তো লঙ্গিটিউডিনাল প্রোফাইলে কি হচ্ছে দেখো, লঙ্গিটিউডিনাল প্রোফাইলে খুব সুন্দর করে তোমার লং সেকশন বরাবর তাদের একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এটার জন্য আমরা কি করি, এটার জন্য আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করে থাকি। কি ইকুয়েশন ডিরাইভ করে থাকি সেটা হচ্ছে তোমার দেখো, এই যে লাস্ট পর্যন্ত এই ইকুয়েশনটা তোমার লঙ্গিটিউডিনাল বেড প্রোফাইলের জন্য ডিরাইভ করে থাকি। এখন এটা সম্পর্কে বলার আগে আমাদের কিছু একটা অ্যাজাম্পশন করে নিতে হয়। সেই অ্যাজাম্পশনটা কি, সেটা হচ্ছে the tendency of a stream to erode at any particular point along its profile is directly proportional to the height of the stream above the base level। এর মানে কি, এর মানে হচ্ছে যত ধরে নিচ্ছে যে কোনো একটা সময়ে এই জায়গাটায় একটা ইরোশন ক্রিয়েট হলো বা এই পোর্শনে একটা ইরোশন ক্রিয়েট হলো, সেই ইরোশনের যে অ্যামাউন্ট, ইরোশনের অ্যামাউন্টটাকে প্রকাশ করেছে কি দ্বারা, দেখো dh/dx, এটা হচ্ছে সেই ইরোশনের অ্যামাউন্ট। সেটা কার সমানুপাতিক ধরেছে, এই যে এই হাইটটার সমানুপাতিক। এটা হচ্ছে আমরা অ্যাজিউম করে নিয়েছি। তো এর আগে মাইনাস কেন দিয়েছি, মাইনাস দেওয়ার কারণ হচ্ছে ইরোশন একটা নেগেটিভ ফ্যাক্টর, দ্যাটস ওয়াই আমরা এখানে মাইনাসটা দিয়েছি। এরপরে আমরা কি করলাম, আমাদের এই অ্যাজাম্পশনের অনুযায়ী আমরা হচ্ছে এটাকে কি করলাম, একটা ফর্মুলা বা একটা ফর্মে আমরা এটাকে ডিসক্রাইব করলাম। দেন আমরা এটাকে তোমার যে সমানুপাতিক যে চিহ্নটা, প্রপোর্শনাল যে সাইনটা, সেটা আমরা উঠাই দিলাম। উঠাই দেওয়ার পর একটা হচ্ছে তোমার বি একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম। এই কনস্ট্যান্টটাকে আমরা বলছি কি, প্রপোর্শনাল কনস্ট্যান্ট বলছি। এবং তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা এই যে এইচ এর সাথে এইচটাকে নিয়ে আসলাম, তারপরে এখানে আমরা এই যে ডিএক্স টাকে নিয়ে গেলাম। দেন হচ্ছে আমরা এই দুটাকে ইন্টিগ্রেট করলাম। তো তোমরা অবশ্যই মনে হয় আমার থেকেই ভালো জানো যে এই জিনিসটা ইন্টিগ্রেশন করলে কি আসে বলেন তো। ln x। হ্যাঁ, ln x, এক্স্যাক্টলি। তো এটাই, এই যে দেখো লগ ই বেস মানে কি, লগ ই মানে কি লন না? yes ম্যাম। হ্যাঁ, আই থিঙ্ক তোমরা জানো, ভালোই জানো তোমরা। এরপরে হচ্ছে আমরা যদি ডিএক্স টাকে তোমার হচ্ছে ইন্টিগ্রেট করি তাহলে কি আসে বলেন তো, শুধুমাত্র ডিএক্স টাকে ইন্টিগ্রেট করলে X এক্স, এক্স্যাক্টলি। তো এখানে কি করলাম, এখানে তোমার এই যে হ্যাঁ আমি শুনেছি, এরপরে হচ্ছে বি এর সাথে এক্স টাকে নিয়ে আসলাম, আর এখানে আরেকটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম। এই কনস্ট্যান্ট তো আসেই। এরপরে এই যে দুইটা লনের যেই সাইনের ব্যাপার, সেই দুইটা একই চিহ্ন সম্বলিত জিনিস আমরা একসাথে নিয়ে চলে আসলাম। দেন আমরা যদি কখনো এরকম দেখি লন এক্স মাইনাস লন ওয়াই, তাহলে এটাকে কি লিখতে পারি, লন এক্স বাই ওয়াই লিখতে পারি না? পারি। জি ম্যাম। ওকে ফাইন, সেটাকে এই জায়গাটায় লিখেছে। তারপরে ওই সাইডে হচ্ছে তোমার লনটাকে পাঠিয়ে দেওয়ার ফলে কি হয়েছে, ই বেসে পরিণত হয়েছে। তাহলে কি হলো, এইচ বাই সি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস বিএক্স, একটা ফর্মুলা আমরা এখানে ইকুয়েশন ক্রিয়েট করলাম। আর এই ইকুয়েশনটাকে আমরা কি বলছি, লঙ্গিটিউডিনাল বেড প্রোফাইল যে ইকুয়েশন, সেটা এখানে আমরা বলছি। এটাই হলো তোমাদের লঙ্গিটিউডিনাল বেড প্রোফাইলের একটা ইকুয়েশন। এই তো আজকে আমরা এতটুকুই